সর্বাধিক পঠিত সংবাদপত্রগুলো কি শিরোনাম করেছে, কোন কোন বিষয়গুলোর উপর আলোকপাত করেছে সেটি আমাদের দর্শকদের জানিয়ে দেব। প্রথমেই চলে যাচ্ছি দেশের সর্বাধিক পঠিত প্রথম আলো পত্রিকার দিকে। তার প্রধান একটি শিরোনাম দেখতে পাচ্ছি, রাজস্ব খাত সংস্কারেও পিছু হটা। বলে রাখি 2025 সালের 12ই মে কিন্তু রাজস্ব বোর্ডে একটি সংস্কারের করার কথা হয়েছিল এবং দুটি বিভাগে ভাগ হওয়ার কথা ছিল। একটি ছিল রাজস্ব নীতি, আরেকটি ছিল রাজস্ব ব্যবস্থাপনা। তো এই দুটি বিভাগে যখন ভাগ করা হয়েছিল যে একটি রাজস্ব নীতি প্রণয়ন করবে, আরেকটি রাজস্ব আদায় করবে, যাতে দুইটা বিভাগ যদি আলাদা হয় তাহলে দেখা যাবে রাজস্ব আদায়ও যেমন বাড়বে তেমনি দুর্নীতি প্রবণতাও অনেকটা কমে যাবে। তো এই উদ্দেশ্যেই কিন্তু এই রাজস্ব খাতে সংস্কারের যে প্রস্তাবটি করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে, সেই বিষয়টারা প্রথম শিরোনাম করেছে। গতকাল সংসদে বিষয়টি উত্থাপিত হয়েছিল। রাজস্ব খাত সংস্কারেও পিছু হটা, এটি বলছে বিরোধী দলীয় বলছে যে এই রাজস্ব খাত সংস্কারের বিষয়টি বিল আকারে কিন্তু সংসদে উঠছে না। আমরা একটু দেখার চেষ্টা করি যে তারা একটা লাইনে লিখেছে যে অন্তর্বর্তী সরকার রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 জারি করে। তো এটা আসলে রাজস্ব নীতি বিভাগের কাজ কি সেটি আমরা দেখতে পাচ্ছি। কর নীতি তৈরি করা, আইন সংশোধন করা, আন্তর্জাতিক চুক্তি করা, গবেষণা, এই বিষয়গুলো রাজস্ব নীতি বিভাগ করবে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ করবে রাজস্ব নীতি বিভাগের ঠিক করা কর হার অনুযায়ী রাজস্ব আদায় করবে তারা। তো এ ব্যাপারে দেখতে পাচ্ছি যে যেমন রাজস্ব খাত সংস্কার কমিটি গঠন করা হয়েছিল 2024 অক্টোবরে। এই প্রসেসটা কিন্তু অনেক দিন যাবৎ চলছে, সেটি তারা দেখানোর চেষ্টা করেছে। 2025 মে মাসে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 জারি করা হয়েছিল। তারপরে কিন্তু সেই মে মাসেই আসলে এটি বানচাল করার জন্য তার কর্মচারীদের বিশাল একটি অংশ কিন্তু আন্দোলন করেছিল। তারপরে কিন্তু 2025 জুনে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছিল। তারপরে কিন্তু 2025 সেপ্টেম্বরে এই রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করা হয়েছিল। তারপরে 2026 মে মাসে মানে অধ্যাদেশটি এখনই বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন না করার সুপারিশ করা হয়েছে। তো যে ব্যাপারটা বলছিলাম, তো এই ব্যাপারে আমরা দুইজনের একটু মতামত দেখছি। সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সংস্কার না হলে অনেক বেশি মূল্য দিতে হবে, আরেকদিকে সংস্কার থেকে পিছু হটলে বিশ্বাসযোগ্যতা হারাবে। তো এই ব্যাপারেও কিন্তু মতামত দিচ্ছেন, যদি অর্থনীতিবিদ বলি কিংবা বিভিন্ন ব্যক্তি কিন্তু এই মতামত দিচ্ছেন। আরেকটি ব্যাপারে সংসদের কথা যেহেতু বলছেন, জাতীয় সংসদে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্যমত্য হয়নি সংসদে। কারণ সরকারি দল বিএনপি বলছে নোট অফ ডিসেন্ট সহ তারা সংবিধান সংস্কার করতে চান, সংবিধান সংস্কার করতে তারা আগ্রহী রয়েছেন। কিন্তু বিরোধী দলীয় যেটা জামাত, এনসিপি সহ 11 দলীয় জোট, তারা বলছে নোট অফ ডিসেন্ট ছাড়া সংবিধান সংস্কার করতে। তো এই ব্যাপারটা কিন্তু গত বুধবারে তারা যেমন অনড় অবস্থানে ছিল, গতকালের তাদের যে সংসদেও কিন্তু তাদের অবস্থানে তারা অনড় ছিল, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু কোনো সমঝোতা হয়নি বা কোনো ধরনের আসলে ফলাফলে তারা পৌঁছাতে পারেননি। তারপরে একটি হেডলাইন করা হয়েছে, মোট মৃত্যুর 18% বরগুনায়, টিকা কর্মসূচির আয়োজনে ঘাটতি। তো দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় 64 জেলার মধ্যে কিন্তু প্রায় 64 জেলাতেই হামের সংক্রমণ ছড়িয়েছে। সবচেয়ে বেশি ছড়িয়েছে 56টি জেলায়, তার মধ্যে সবচেয়ে বরগুনায় বেশি ছড়িয়েছে। বরগুনা কিন্তু বরগুনাতেই কিন্তু দেখা যাচ্ছে দেশে হামের সংক্রমণ যেখানে 16.8%, সেখানে বরগুনাতে 294.5% কিন্তু এই হার পাওয়া গেছে। তো এই ব্যাপক সংক্রমণ দেশে আর কোথাও নেই। তো বলা হচ্ছে যে গতকালও কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু হামের সন্দেহে 10 জন শিশুর মৃত্যু হয়েছে। তো এই মহামারীটা বরগুনায় বেশি ছড়িয়ে পড়েছে। তো বলা হচ্ছে যে খুব বেশি যে তদারকি করার যে যতটুকু তারা আশা করেছিলেন বা এই নিরসনে যতটুকু কাজ করা দরকার, সেই কাজ কিন্তু এখনো হচ্ছে না। কিছুটা ঘাটতি রয়েছে কর্মসূচির, যেহেতু রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তো সে ব্যাপারে আরেকটু তোড়জোড় বাড়াতে এই হেডলাইনটা তারা করেছে। আরেকটি ব্যাপারে যেটা, সন্ধ্যায় দোকান বন্ধে বিক্রি কমে গেছে। তো আমাদের প্রবণতা দেখা যায় ঢাকা শহর এবং দেশের বিভিন্ন জায়গায় সন্ধ্যার পরেই কিন্তু মানুষ যখন একটু ফ্রি হয় তখনই কিন্তু তারা দোকানে কেনাকাটা করতে যায়। যেহেতু এখন সন্ধ্যা 7টার মধ্যে দোকানপাট বন্ধ করতে হবে, সেই হিসেবে কিন্তু ব্যবসায়ীদের ব্যবসা সেভাবে হচ্ছে না। তারা দাবি করছেন যে যদি তারা এই ব্যাপারটা যদি দুপুর 1টা থেকে যদি রাত 9টা পর্যন্ত করা যায়, তাদের দোকান খোলা সেই পর্যন্ত রাখে, তাহলে কিন্তু তাদের বেচা বিক্রি ভালো হবে বলে তারা আশা করছেন। তবে এই যে সন্ধ্যা 7টার মধ্যে করার কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে জ্বালানি সংকট। তারা যে লাইট ব্যবহার করছেন, তারা বিদ্যুৎ যে খরচ করছেন, সেগুলো কমানোর জন্যই কিন্তু তারা আসলে সেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সন্ধ্যা 7টার মধ্যে দোকানপাট বন্ধ করতে হবে। কিন্তু রাত
রাত 9টা হলে কিন্তু বলা যায় যে লাইট এবং ফ্যান এবং অন্যান্য যে গ্যাস বা জ্বালানির যে ব্যবহার সেটা কিন্তু বেড়ে যাওয়ার একটি সংখ্যা রয়েছেন। তারপরেও ব্যবসায়ীরা যেহেতু দাবি করেছেন এবং তাদের ব্যবসা খুব একটা হচ্ছে না, তো এই ব্যাপারটি পর্যালোচনা করতে কিন্তু তারা বলছেন। আরেকটি ব্যাপার, রাত 9টায় লাইনে দাঁড়িয়ে অকটেন পাওয়া গেল ভোরে। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে এই যে গ্যাস এবং তেল পাওয়ার জন্য যে গ্রাহকদের যে দীর্ঘ লাইন সেটা কিন্তু অনেক সময় রাতেও শুরু হয় এবং সেটা শেষ হয় গিয়ে একদম সকালে। তো তেমনই একটি চিত্র কিন্তু দেখা গেছে ঢাকায়, তেমনই একটি ফিলিং স্টেশনের ব্যাপারগুলো নিয়ে একটি রিপোর্ট করা হয়েছে। তারপরে আরেকটি একটু আন্তর্জাতিক প্রসঙ্গে যেতে চাই, মধ্যপ্রাচ্য যুদ্ধে যে যুক্তরাষ্ট্রের মরিয়া অভিযানে ক্রু উদ্ধার, 2 উড়োজাহাজ ধ্বংস। তো যুক্তরাষ্ট্র আসলে কি করছিল, আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র কিন্তু ইরানের যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধ বিমান কিন্তু ইরানে ধ্বংস হয়েছে, সেই ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তারপরে 2জন ক্রু উদ্ধার, একজনকে তারা শুরুতেই উদ্ধার করতে পেরেছিলেন আর একজন উদ্ধার তৎপর নিয়ে কাজ চলছিল। তো তারা কিন্তু ক্রু উদ্ধারে যে সক্ষম হয়েছেন সেই ব্যাপারটি কিন্তু দেখা গেছে। তারপরে আজকে আমরা দেখলাম যে আরও বেশ কিছু বিমান কিন্তু ধ্বংস করা হয়েছে, যুদ্ধ বিমান ইরানে। তো আমরা আরেকটি সর্বাধিক পঠিত পত্রিকায় যেতে চাই, তো দেখতে পাচ্ছি সমকাল। তো সমকালে তারা প্রধান যে শিরোনামটি করেছে, জ্বালানি সংকটে কমছে যান চলাচল, বেড়েছে ভাড়া। তো তারা আরেকটু স্পেসিফিক করেছে যে বাস চলাচল কিন্তু 30% কমে গেছে এবং দেশের বিভিন্ন জায়গায় যে বাসগুলো যাচ্ছে সেখানে কিন্তু বাসের পরিমাণটা অনেক কম, কারণ তারা জ্বালানি সংগ্রহ করতে পারছে না। এতে দুর্ভোগের যাত্রী এবং চালকদের, আর ভাড়াও কিন্তু 3 গুণ পর্যন্ত বেড়ে গেছে, সেটা দেখতে পাচ্ছি। তারপরে আরেকটি দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু বেশ কিছুদিন যাবৎ পড়ছিলাম যে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড কিন্তু বেশ কিছুদিন বন্ধ থাকতে পারে, তেল শোধনাগার, বাংলাদেশের একমাত্র তেল শোধনাগারটি। তো সেটি বলছে 25 দিন বন্ধ থাকতে পারে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সেটি বলা হয়েছে কারণ অপরিশোধিত যে তেলের জাহাজ সেটি কিন্তু এখনও আসেনি এবং গত এপ্রিলে আসেনি, সেই ব্যাপারটা তারা দেখছেন। এবং জ্বালানির জন্য যে দুর্ভোগের কথা এবং দীর্ঘ লাইন, সেটাও তারা একটা হেডলাইন করেছে। আর তেল এবং গ্যাসের ঘাটতিতে কিন্তু লোডশেডিং হয়েছে। গতকাল দেখতে পেয়েছি যে ইদানিংকালে ঢাকাতেও কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় মেইন পয়েন্টগুলোতেও কিন্তু লোডশেডিং দেখা যাচ্ছে এবং গ্রামে সেই লোডশেডিংয়ের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। যদিও গরমকালে লোডশেডিং কিছুটা পড়তে শুরু করে, তারপরেও কিন্তু একটি ভয়াবহ চিত্র কিন্তু শুরু থেকে দেখা যাচ্ছে, কারণ আমরা জানি জ্বালানি সংকট কিন্তু বেশ খানিকটা বেড়েছে। আরেকটি ব্যাপার তারা করেছে যে সংসদে আরেকটি বিষয়ে যে চাকরির বয়সসীমা কত হবে সে ব্যাপারে কিন্তু বেশ আগে থেকে আলোচনা হচ্ছিল। চাকরি প্রত্যাশীরা 32-35 বিভিন্নভাবে তারা দাবি করছিলেন। তারপরে কিন্তু গতকাল কণ্ঠভোটে বিলটি পাশ হয়েছে যে 32 বছর থাকছে চাকরির বয়সসীমা। আরেকটি একটু আগে যেটা বলছিলাম যে একদিনে কিন্তু হাম এবং উপসর্গ নিয়ে 10 থেকে 12 জন শিশুর মৃত্যু হয়েছে দেশের বিভিন্ন জায়গায়, সেটি তারা হেডলাইন করেছে। আর জুলাই সনদ নিয়ে বিতর্ক ঐক্যমত্য ছাড়াই শেষ। তো জুলাই সনদ নিয়ে আসলে যেটা বলছিলাম যে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে কিন্তু জুলাই সনদ নিয়ে কিন্তু তাদের বাকবিতণ্ডা চলছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সংসদ ওয়াক আউট হয়েছে এই বিষয়টি নিয়ে। তো তারপরেও সংবিধান সংস্কার আসলে সেই বিষয়টি নিয়ে কিন্তু সংসদে বারবার আলোচনা হচ্ছে, কিন্তু ঐক্যমত্যে তারা আসলে পৌঁছাতে পারছে না, সেই ব্যাপারটা দেখানো হচ্ছে। তারপরে আরেকটি বিষয়, ধ্বংসযজ্ঞের হুমকি ট্রাম্পের, ইরান অনড়। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানে যখন থেকে যুদ্ধ চালাচ্ছে এবং আগ্রাসী ভূমিকা পালন করছে তখন থেকে কিন্তু তিনি বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিয়ে আসছেন যে তাদের এইভাবে ধ্বংস করা হবে, এভাবে ধ্বংস করা হবে বা এই অপারেশন চালানো হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের, তারপর ইরান কিন্তু তাদের অবস্থানে অনড় রয়েছে। ইরান কিন্তু ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুবার সমঝোতা করতে গিয়েছে, পাকিস্তান এবং বিভিন্ন দেশ তাদের মধ্যস্থতা করছে। তারপরেও কিন্তু ইরান 5টি দাবি জানিয়েছিল এবং যুক্তরাষ্ট্র 15টি দাবি জানিয়েছিল, তারপরে কিন্তু তারা একমত হতে পারেনি। যুদ্ধবিরতিও কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাচ্ছিলেন। এই কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম যে গতকালই একটি সংবাদপত্রে পড়ছিলাম। তারপরে কিন্তু দেখা যাচ্ছে ট্রাম্প যে আরও বেশি আগ্রাসী ভূমিকা পালন করার জন্য, স্থল অভিযান চালানোর জন্য কিন্তু সৈন্য পাঠিয়েছে। তো বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে, কিন্তু ইরান কিন্তু এখন অনড় অবস্থানে রয়েছে। সেই ব্যাপারটি কিন্তু এখানে একটি আলোকপাত করা হয়েছে। তারপরে আরেকটি ব্যাপার দেখতে পাচ্ছি যে আমার দেশ পত্রিকায় প্রথম হেডলাইন করছে যে ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে সরকার। তো দেখি কোন কোন বিষয়ে, যেমন আর কোন বিষয়ে হিমশিম খাচ্ছে সে ব্যাপারে লেখা হচ্ছে রাজস্ব আরও বড় ধরনের ঘাটতি দেখা গেছে, কারণ রাজস্ব সংস্কারের ব্যাপারে কিন্তু অর্থনীতিবিদরা বিভিন্নভাবে দেখছে যে
রাজস্ব বোর্ড সংস্কারের ব্যাপারটি কিন্তু আলোকপাত করতে হবে যদি বেশি রাজস্ব আদায় করতে চায় এবং এই খাতকে দুর্নীতিমুক্ত করতে যায়। আরেকটি হচ্ছে বেড়েই চলেছে অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ ছাড়ে নেই সাড়া, জ্বালানি তেলে বিপুল ভর্তুকি, রপ্তানি আয় কমছেই, বড় রেমিট্যান্সের বড় ক্ষতির মুখেও কিন্তু পড়ছে। তো এইসব বিষয় নিয়ে হিসাব মেলানো কঠিন হয়ে যাচ্ছে, কারণ এখন কিন্তু যখন এই সরকার দায়িত্ব নিয়েছে সরকারি দল বিএনপি, তারপরেই কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধের প্রভাব কিন্তু বাংলাদেশে পড়তে শুরু করেছে, যেহেতু মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অনেক রেমিট্যান্স যোদ্ধারা কিন্তু প্রবাসীরা ওখানে থাকেন, রেমিট্যান্স পাঠান। যুদ্ধের কারণে কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের কার্যক্রম কমে গেছে এবং মধ্যপ্রাচ্যের ইকোনমিকেও কিন্তু বেশ একটা ইফেক্ট পড়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশে কিন্তু রাজস্ব আয় কম আসছে। আরেকটি যদি বলি রেমিট্যান্স কিন্তু সেখানে বিদেশি প্রবাসীদের কাছ থেকে কম আসছে। আরেকটি তেলের সংকট কিন্তু দেখা দিয়েছে, আমরা ভোগান্তির কথা জানছি এবং বিভিন্ন শিল্প কারখানায় কিন্তু তেলের ব্যবহার সবচেয়ে বেশি হয়। তো সেই তেল সংকটের কারণে বিভিন্ন পর্যায়ে কিন্তু অর্থনীতিতে প্রভাব পড়ছে, যেটার রাজস্ব আদায় বাড়াতে হবে সেই বিষয়টিও আলোকপাত করা হয়েছে। আরেকটি ব্যাপার, চীনকে যুক্তরাষ্ট্রের সমকক্ষ মনে করেন প্রেসিডেন্ট ম্যাখো। চীন এবং যুক্তরাষ্ট্র কিন্তু দুই প্রতিদ্বন্দ্বী দেশ, সেই দুই প্রতিদ্বন্দ্বীকেই কিন্তু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো কিন্তু তাকে সমকক্ষ মনে করছেন। তো আরেকটি ব্যাপারে দেখতে পাচ্ছি যে আমরা যুগান্তরে একটু দেখে আসতে চাই, যুগান্তরে কি করেছে। তো যুগান্তরে করেছে যে টিকাদান, 30 জেলায় টিকাদান শুরু করেছে, তার একটি শিরোনাম করেছে। আরেকটি শিরোনাম তারা করেছে যে বেশি প্রভাব 10 খাতে। এই যে জ্বালানির প্রভাব যে 10 খাতে, সেই 10 খাতের বিষয়গুলো নিয়ে আলাপ করেই শেষ করতে চাই। সেই 10 খাতের বলছে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে জ্বালানির, তারপরে পরিবহন খাতে পড়ছে, শিল্প খাতে পড়ছে, কৃষি খাতে পড়ছে, বাণিজ্য খাতে পড়ছে, গৃহস্থালী যে গ্যাস এবং বিদ্যুৎ সেই খাতে পড়ছে, সেবা খাতে, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান খাতে পড়ছে, নির্মাণ খাত, রড, সিমেন্ট এগুলোতে কিন্তু মোটামুটি পড়ছে। তো আজকে আসলে দেখলাম যে বিভিন্ন পত্রিকার যে কোন বিষয়গুলো আলোকপাত করেছে সেটি দেখতে গিয়ে দেখলাম যে গতকাল সংসদের যে 2-3টা বিষয়, যে 32 চাকরির বয়সসীমা নির্ধারণ করা, সেটি কিন্তু কণ্ঠভোটে জয়ী হয়েছে। আরেকটি বিষয় এই যেটা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কিন্তু এখন ঐক্যমত্য পৌঁছাতে পারেনি দুই দল, সরকারি দল, বিরোধী দল। এবং আরেকটি জ্বালানি সংকটের বিষয় এবং হাম, এই বিষয়গুলোই কিন্তু প্রধানত আলোকপাত করা হচ্ছে। সেই সাথে মধ্যপ্রাচ্যের যুদ্ধে ট্রাম্পের হুঙ্কার এবং ইরানের অনড় অবস্থান, সেই বিষয়গুলো কিন্তু আজকে পত্রপত্রিকায় শিরোনামগুলোতে স্থান পেয়েছে। তো আজকে আসলে পত্রপত্রিকা বিভিন্ন ঘেঁটে এইটুকুই ছিল আমার কাছে সর্বশেষ।